আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের গণিত প্রশ্নের বহু নির্বাচনী অভিক্ষা নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম প্রশ্ন আছে যে সার্বিক সেট u is equal to x such as x belongs to n এবং x মৌলিক সংখ্যা, আর a সেট x such as x belongs to n এবং x হচ্ছে 1 থেকে বড় বা সমান 5 থেকে ছোট বা সমান হলে a এর প্রকৃত উপসেট কয়টি। এখন এখানে যে সার্বিক সেটটা দেয়া আছে, x হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তো অসংখ্য রয়েছে, 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তারপরে 3, 5, 7, 11, 13 এভাবে, এরপরে 17 আসবে, তারপরে 19, এরকম চলতেই থাকবে, মৌলিক সংখ্যার কোনো শেষ নাই। তো এ সেট বলা আছে যে x বিলংস টু n ন্যাচারাল নাম্বার, x হচ্ছে 1 থেকে বড় আর 5 থেকে ছোট। তো দেখো এখানে সার্বিক সেট যেহেতু বলা আছে, তো মানে যখন সার্বিক সেট দেয়া থাকে আওতাধীন অন্যান্য সেট সব সার্বিক সেটের মধ্যে থাকতে হয়, মানে সার্বিক সেটের উপসেট হতে হয়। তো সার্বিক সেটটা যেহেতু মৌলিক সংখ্যার সেট, তো তাহলে এই যে এই সীমার মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোই হচ্ছে এ সেট উপাদান হবে। তো এই 1 থেকে 5 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 2, 3, 5। তো এটাই হচ্ছে এ সেটের উপাদান। এ সেটের উপাদান হচ্ছে 3টা। উপসেট সংখ্যা যদি বের করতে হয় 2 to the power n সূত্র ব্যবহার করতে পারি। n হচ্ছে এই উপাদান সংখ্যা 3 এই ক্ষেত্রে, আর এখান থেকে যদি 1 মাইনাস করি তাহলে প্রকৃত উপসেট পাওয়া যায়। অর্থাৎ মোট উপসেট থেকে একটা উপসেট বাদ দিলে প্রকৃত উপসেট পাওয়া যায়। তো 2 কিউব, n এর মানে এখানে কিউব, 3টা উপাদান এ সেটের, 2 কিউব করলে 8 হয়, সেখান থেকে 1 বাদ দিলে হয় 7। 1 নম্বরের আনসার তাহলে পাচ্ছি 7। 2 নম্বর বলা হয়েছে 5.031 এর মূলদীয় মান কত। এখানে 3 আর 1 এর উপর পৌনঃপুনিক আছে। তো এই সংখ্যাটা হচ্ছে এটা। এখন এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে চাই, দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে। তারপর পৌনঃপুনিকের অঙ্ক দুইটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে 50 অর্থাৎ 50 সেটা মাইনাস করতে হবে। নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক সে কয়টা 9, আর দশমিকের পর একটা অনাবৃত অঙ্ক, সে কারণে একটা শূন্য। যতগুলো অনাবৃত অঙ্ক থাকবে দশমিকের পর সে কয়টা শূন্য হবে। তারপর এটা মাইনাস করলে 4981 আর নিচে হচ্ছে 990। এটাই 2 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 3 নম্বর প্রশ্নে আছে যে f of x is equal to x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 6x মাইনাস 4 হলে a এর কোন মানের জন্য f of minus 2 is equal to 4 হবে। তো f of x এই রাশিটা দেয়া আছে, আর বলা হয়েছে যে f of minus 2 is equal to 4 হবে a এর কোন মানের জন্য। এই যে এখানে a আছে, এই a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। f of minus 2 এর মান যদি আমরা নির্ণয় করি, x এর পরিবর্তে -2 বসিয়ে দেওয়া হলো। প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে f of minus 2 is equal to 4 হবে, তো এটার মান 4 হওয়ার কথা, সেটা এখানে এই লাইনেই লিখে দেওয়া হলো। তো এরপরে এটা হিসাব করি, -2 কিউব করলে -8, -2 স্কোয়ার করলে 4 হয়, 4 ইন্টু a 4a, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 -4, 4a, এই -8 -4 মিলে -12 হয়, আর এখানে +12ও আছে, তো সেটা কাটা যাবে, তো ডান দিকে 4 সেটা থাকবে। তো 4a is equal to 4, a is equal to 4 ওই পাশে গিয়ে ভাগ হয়ে হবে 1। 3 নম্বর প্রশ্নের উত্তর তাহলে পেলাম 1। 4 নম্বর প্রশ্নে x plus 1/x is equal to 2 দেয়া আছে, আর এখানে 3টা অপশন আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। তো x plus 1/x যদি 2 হয়, এপাশে লসাগু নিলে x লসাগু, উপরে হবে x স্কয়ার প্লাস 1। তারপরে যদি r গুণন করি এইদিকে 2x হবে, সেটাকে এক পাশে এনে ডান পাশে শূন্য করলাম। এখন দেখো a স্কয়ার মাইনাস 2a, এখানে একটা 1 ধরে নিতে পারি, তারপরে এই 1 উপর একটা স্কয়ার ধরে নিতে পারি, তাহলে এই অংশটুকু একটা সূত্রে পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। ডান পাশে শূন্য আছে, স্কয়ারটা ডান পাশে শূন্য এর ডান পাশে গিয়ে শূন্যের বর্গমূল হয়ে শূন্যই হবে, আর -1 ওই পাশে গিয়ে হবে +1, অর্থাৎ x এর মান হচ্ছে 1। এখন 1 নম্বর অপশন যেটা আছে সেখানে আছে হচ্ছে x minus 1/x। x এর মান যদি 1 হয়, 1/x মানে 1/1 সেটাও 1 হবে, 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে। তো 1 নম্বর অপশন তাহলে সঠিক। 2 নম্বর অপশন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার,
এক্স এর মান 1 যদি বসানো হয় এটা 1, এটা 1ই হবে হিসাব করে, 1 + 1 = 2। 2 নম্বর অপশনও সঠিক। আর 3 নম্বর অপশনে x⁵ প্লাস 1/x⁶, x এর মান 1 হলে এখানে x এর উপর যাই পাওয়ার দেয়া হোক না কেন সেটা 1ই হবে। এখানেও 1, 1/1 = 1। তো 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2, কিন্তু অপশনে আছে 11। তাহলে 3 নম্বর অপশনটা সঠিক না। তারপর 5 নম্বর x⁴ প্লাস x² প্লাস y⁴ এর একটা উৎপাদক কত? তো এই যে এটা হচ্ছে রাশিটা, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এটাকে x² লিখতে পারি। তারপর সূত্রের জন্য আমরা এখানে 2 লিখলাম, 2, এরপর এই যে a আর এখান থেকে b y², তারপর এটা y² অর্থাৎ b² বানালাম। এখন এই যে এখানে 2x² y² লেখা হয়েছে, কিন্তু এখানে প্রশ্নে ছিল হচ্ছে x² y², তো একটা x² y² বেশি লেখা হয়েছে বিধায় সেটা মাইনাস করলাম। তো এই অংশটুকু হচ্ছে সূত্রে পড়ে a + b² তারপর মাইনাস এটাকে আমরা xy² লিখতে পারি। এখন এই যে এই পুরোটাকে a যদি ধরা হয় a² মাইনাস এটা হচ্ছে b², তাহলে সূত্র অনুসারে a + b × a - b। একটু সাজিয়ে লিখি, যদি xy যুক্ত পদটা মাঝখানে লেখা হয়েছে, এখানে -xy সেটা মাঝখানে, তাহলে এই যে গ নম্বর অপশনে এই আনসারটা আছে। দুইটা উৎপাদক এখানকার, তো গ নম্বরে প্রশ্নে যেহেতু বলেছে যে একটা উৎপাদক কোনটা, একটা উৎপাদক অপশনে এটা দেয়া আছে, তো এটাই হচ্ছে উত্তর। 6 নম্বর প্রশ্নে আছে যে 0.0078 এর অংশক কত? তো এটা মান বের করার জন্য আমাদের ক্যালকুলেটর প্রয়োজন। ক্যালকুলেটর আমরা লগ দিয়ে তারপর যদি এই সংখ্যাটা লিখে সমান সমান দেই তাহলে এরকম একটা মান পাওয়া যাবে, -2.107। দশমিকের পর এখানে আরো অনেক ঘর আছে, 3 ঘর লেখা হয়েছে। এখন যখন মাইনাস আসে তখন হচ্ছে আমাদের এই -2 মানে এর পরবর্তী সংখ্যাটা নিতে হয় যখন মাইনাস আসে। তো পরবর্তী সংখ্যা -3 যেহেতু -2 এর থেকে বেশি, এখন এর সাথে অ্যাডজাস্ট করার জন্য আবার মানে এই সংখ্যাটা সমান করার জন্য এর সাথে এখন প্লাস এই অংশটুকু আবার যোগ করতে হলো, মানে 3 থেকে এটা মাইনাস করলে যা হয় সেটা এখানে যোগ করতে হবে, যাতে করে -3 আর এটা প্লাস করে মানে আগের লাইনের সমান হয়ে যায়। তো এইভাবে করে লেখার পর এই সামনের যে সংখ্যাটা -3 সেটা হচ্ছে পূর্ণক আসলে ঋণাত্মক হয় না, মাইনাস আসলে সেটাকে যে উপরে বার সাইন দিয়ে লেখা হয় 3 বার। আর এই যে দশমিক সহ যে পরের অংশটুকু সেটা হচ্ছে অংশক। তো এখানে অংশকের কথা জিজ্ঞেস করেছে, তো এই 0.893 এখানে 89 দেওয়া আছে অপশনে, এটাই হচ্ছে অংশক। তারপরে 7 নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো সমীকরণটা হচ্ছে যে এইরকম 2x - 3 এর উপর √ওভার আছে +4 = 1। এই 4টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে 1 থেকে বিয়োগ হয়ে হবে -3। তারপরে এই পাশে √ওভার তোলার জন্য আমরা যদি উভয় পক্ষে বর্গ করি এপাশে রুট উঠে যাবে, আর এদিকে -3 এর বর্গ করলে হবে 9, -3 ওই পাশে গিয়ে 9 এর সাথে যোগ হয়ে 12, তাহলে x = 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে হবে 6। তো দেখতে মনে হচ্ছে যে সুন্দর একটা মান, x এর মান 6, কিন্তু যখন এরকম √ওভার যুক্ত প্রশ্ন থাকবে, সমীকরণ থাকবে, তখন আমাদের এটা শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে, কারণ এরকম প্রশ্নে যে মান যেটা বের হয় অধিকাংশ ক্ষেত্রেই সেই মানটা ভুল হয়। তো সেটা আমাদের এখন চেক করে দেখতে হবে। আমরা যদি বাম পক্ষে x এর মান বসিয়ে দেই তাহলে হিসাব করে পাওয়া যাবে হচ্ছে 7, যেটা ডান পক্ষের সমান হচ্ছে না, ডান পক্ষে 1 আছে। তো এটা যেহেতু সমান হচ্ছে না, তার মানে আমরা যে সমাধানটা করেছি সেটা সঠিক না। তো এই গ নম্বর অপশনে যে ফাঁকা সেট দেয়া আছে সেটা হচ্ছে এটার সমাধান সেট, যেহেতু কোনো উপাদান নাই, কোনো মান পাইনি আমরা, তো এটার সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট। আট নম্বর প্রশ্নে আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হলে বড় কোণটি কত? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটার সমষ্টি 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে সমকোণ নিজে তো একটা সমকোণ মানে 90 ডিগ্রি, তো বাকি দুইটা কোণ মিলে আরো 90 ডিগ্রি হবে, কারণ 3 কোণ মিলে তো 180 ডিগ্রি হতে হবে। তো বড় কোণটাকে যদি আমরা x ধরে নেই, ছোট কোণটা হবে হচ্ছে x - 8, যেহেতু পার্থক্য 8 ডিগ্রি বলা হয়েছে। আর এই ছোট কোণ বড় কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ সূক্ষ্ম কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি। -8 ওই পাশে গিয়ে 90 এর সাথে যোগ হয়ে 98, আর এখানে x আর x যোগ করলে হবে 2x, তাহলে x = 2 ওই পাশে নিয়ে যদি ভাগ করে দিই পাবো 49, অর্থাৎ বড় কোণটা হচ্ছে 49 ডিগ্রি। তারপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন যুগল কোণ দ্বারা
সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব? এখানকার উত্তর হচ্ছে এই গ নম্বরটা 75 ডিগ্রি আর 30 ডিগ্রি। কারণ সমবাহু ত্রিভুজ আঁকার কথা বলা হয়েছে। সমবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান যেমনি থাকে, সমান সমান বাহু সংলগ্ন কোণ দুইটাও সমান থাকে। তো দুইটা কোণ সমান হতে গেলে এখানে যে 75 ডিগ্রি, 75 75 দুইটা কোণ যদি হয় 75 75 150 ডিগ্রি হয়, তার সাথে অপর কোণ 30 ডিগ্রি, 150 আর 30 মিলে 180। ত্রিভুজের যে তিন কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা সেটা মিলে যাচ্ছে। বাকি অপশনগুলো দিয়ে তোমরা পরীক্ষা করে দেখতে পারো, যে কোনো কোণকে ডাবল করে তার সাথে অন্য কোণটা যোগ করে দেখতে পারো যে 180 হয় কিনা। তো বাকিগুলো দিয়ে আসলে হয় না। তো এখানকার গ নম্বর অপশন এটাই সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নের জন্য একটা চিত্র দেয়া আছে, ত্রিভুজ, তার মধ্যে একটা অন্তর্বৃত্ত দেয়া আছে। বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কেন্দ্র ও। বিওসি কোণ 100 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? তো এখানে এই যে বিওসি এই কোণটার মান দেয়া আছে। এটা যদি অন্তকেন্দ্র হয় তার মানে হচ্ছে যে এই যে এই কোণের সমদ্বিখণ্ডক হবে এটা, এই কোণের সমদ্বিখণ্ডক, বা এই যে এই কোণের সমদ্বিখণ্ডক এটা। তো এখানে আর কোনো তথ্য দেয়া নেই, কোনো কোণের মান দেয়া নাই, কোনো বাহুর মান দেয়া নাই। তো এখান থেকে কি করে যে এই বিএসি কোণের মান বের হবে সেটা, আচ্ছা একটা কোণ এখানে বিওসি কোণের মান বলা হয়েছে 100 ডিগ্রি, প্রশ্নের মধ্যে বলা হয়েছে। তো এটা 100 ডিগ্রি হলে বিএসি কোণের মান কি করে বের হবে সেটা আসলে ঠিক বোধগম্য হচ্ছে না আমার কাছে। তো তারপরে এটাকে যদি আমি একটা বৃত্তস্থ কোণ ধরি, এটা কেন্দ্রস্থ কোণ হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হওয়ার কথা বিএসি। তো সেই হিসাব করলে এটা 50 ডিগ্রি হয়, কিন্তু 50 ডিগ্রি এখানে অপশনে আছে, কিন্তু আমি এটা উত্তর দেখেছি 20 ডিগ্রি। বিএসি কোণ এখানে বেশ বড় একটা কোণ দেখা যাচ্ছে, এটা 20 ডিগ্রি কোণ কি করে হয় সেটা আসলে আমার কাছে বেশ গোলমেলে লাগছে। আবার 11 নম্বর প্রশ্ন যেটা আছে, এখানকার যে এ পি, এখানে এই যে পি, তারপর এ বিন্দুটা হচ্ছে আর, আর এটা হলো কিউ বিন্দু। 11 নম্বর প্রশ্নে এপি এর মান, এই যে এখান থেকে পি, এপি 2x + 1 দেয়া আছে, এ আর এতটুকুর মান দেয়া আছে হলো 3x - 4, বিপি এই যে বি থেকে পি পর্যন্ত সেটা দেয়া আছে হলো 5x - 1, আর সি আর সেটার মান দেয়া আছে হলো x + 1। তো এই যে এটা মান দেয়া আছে, আবার এই অংশের মান দেয়া আছে, অর্থাৎ এই পুরো বাহুগুলোর মান আমরা x এর মাধ্যমে বের করতে পারি। তো 11 নম্বর প্রশ্নে বিসি এর মান বের করতে বলা হয়েছে। এখন এটা কি ধরনের চতুর্ভুজ, বা এই যে এই বাহুগুলোর মান যে x এর মাধ্যমে দেয়া আছে সেখান থেকে x এর মান বের করারও কোনো তথ্য আমি পাচ্ছি না। কারণ হচ্ছে যে এই দুইটা বাহু, এটা যে সমবাহু ত্রিভুজ এমন, বা সমদ্বিবাহু ত্রিভুজ এরকম কোনো তথ্য এখানে দেয়া নাই। তো x এর মান নির্ণয় করার আসলে কোনো উপায় পাচ্ছি না। হয়তো আমার জানার স্বল্পতা হতে পারে এটা, কিন্তু এটা আমার কাছে বেশ মানে গোজামিল দেওয়া একটা প্রশ্ন বলে মনে হচ্ছে। তো এই 10 আর 11 এটা আমি স্কিপ করে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নে আছে যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কোনটা? একটা চিত্র এঁকেছি, একটা বৃত্ত, তার মধ্যে যদি একটা অন্তর্লিখিত বর্গ আঁকা হয়, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², আর বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ 2r এর সমান। কর্ণ এটাকে আমরা √2a লিখতে পারি সূত্রানুসারে, যেখানে a হচ্ছে এক বাহু, এদিকে 2r। তাহলে a = √2টাকে এর পাশে নিয়ে ভাগ করে দিলে 2 এর সাথে ভাগ হয়, সেটা আরো একটা √2 হবে, √2r। এটা হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে বর্গের ক্ষেত্রফল হবে বাহুর স্কয়ার, এর পাশে এটা স্কয়ার করলে 2r² হয়। তো এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে বর্গের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলে যদি অনুপাত করি, অনুপাতের উভয় রাশিকে r² দিয়ে ভাগ করলে 2:π হয়। তো এটাই হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে, এখানে 3টা অপশন দেয়া আছে। চিত্রটা আমি এখানে এঁকে নিয়েছি। বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OM, এই যে OM এটা হচ্ছে BC এর উপর লম্ব, আর BAC এই কোণটার মান প্রশ্নে দেয়া আছে 30 ডিগ্রি। এই কোণটা দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে BOC কোণের মান 1 নম্বর অপশনে 60 ডিগ্রি বলা হয়েছে। BOC
এটা এই চাপের উপর, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই হিসাবে এটা 60 ডিগ্রি হয়, অর্থাৎ 1 নম্বর অপশনটা সঠিক আছে। 2 নম্বর অপশনে OC = 2 হলে OC এর কথা বলা হয়েছে। OC এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি 2 হয়, এই OB এ পাশের এটাও 2 হবে, কিন্তু এখানে BM এর মান বলা হয়েছে যে 1 সেন্টিমিটার। এটা 1 সেন্টিমিটার হবে কি না সেটা তো আসলে জানতে গেলে আমাদের এই যে OM এটার দৈর্ঘ্য জানা দরকার, কিন্তু OM এর মান এখানে দেয়া নাই, তো যার কারণে এই অপশনটা এটা আসলে সমাধান করা যাচ্ছে না। আর এখানে 3 নম্বর অপশনে OBM এই ত্রিভুজ আর OCM এই দুইটা ত্রিভুজ বলা হয়েছে যে সদিশ। এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে, কারণ হচ্ছে যে এই যে এটা লম্ব হওয়ার কারণে এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে, আর এটা হচ্ছে সাধারণ বাহু। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ সহ অন্য আরেকটা বাহু সমান হলেই ত্রিভুজ দুইটা সর্বসম হয়। সর্বসম ত্রিভুজ অবশ্যই সদিশ ত্রিভুজ, অর্থাৎ সদিশকোণী ত্রিভুজ হয়। তো তাহলে এখানকার 1 আর 3 নম্বর অপশনটা সঠিক আছে, আর 2 নম্বর অপশনটা এখানে কনফিউজিং। 14 নম্বর বলা হয়েছে যে একটা অর্ধবৃত্তের চিত্র দেয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট BAC অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার। তো এই যে এরকম একটা অর্ধবৃত্ত, এখানকার BC ব্যাসার্ধ, তার ওপর এরকম একটা অর্ধবৃত্তস্থ কোণ দেয়া আছে। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার মানে এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই BC হচ্ছে তার অতিভুজ। তাহলে অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। অন্য দুই বাহু 6 আর 8 প্রশ্নে দেয়া আছে। তাহলে BC হবে হচ্ছে এই 6 এর বর্গ 8 এর বর্গের যোগফল, তার রুট ওভার। এই পাশে স্কয়ারটা এই পাশে এনে একবারে রুট ওভার করে দিলাম, সেটা হিসাব করলে পাওয়া যাবে 10। BC মানে হচ্ছে ব্যাস, সেটা 10, তাহলে ব্যাসার্ধ হবে 10 এর অর্ধেক 5 সেন্টিমিটার। 15 আর 16 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, একটা চিত্র দেয়া আছে সমকোণী ত্রিভুজের। চিত্রটাই যে এখানে এঁকে নেওয়া হয়েছে, ABC সমকোণী ত্রিভুজ, B কোণটা হচ্ছে সমকোণ, A কোণটাকে এখানে x + y দিয়ে চিহ্নিত করা, আর C কোণ হচ্ছে x - y। AB বাহু 1 আর AC অতিভুজ, সেটাকে 2 দিয়ে, সেটার মান হচ্ছে 2 দেয়া আছে প্রশ্নে। এখন 15 নম্বর বলা হয়েছে যে x এর মান কত। আমরা এই যে এই কোণের সাপেক্ষে A কোণ, অর্থাৎ x + y, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে cos এর সম্পর্ক আমরা লিখতে পারি cos A কোণ বা x + y কোণ = ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 1/2। 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মান। দুই পাশ থেকে cos বাদ দিয়ে দিলে x + y এর মান পাবো হচ্ছে 60। একটা সমীকরণ তৈরি হলো, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। তারপর আবার এই যে C কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে যেহেতু সাইনের সম্পর্ক, আমরা sin C কোণ, অর্থাৎ এই ক্ষেত্রে x - y, সেটা 1/2 লিখতে পারি। 1/2 হলো sin 30 ডিগ্রির মান। দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে x - y এর মান পাবো হচ্ছে 30 ডিগ্রি। এরপরে যদি আমরা 1 আর 2 এই দুটো সমীকরণ যোগ করি, y কাটা যাবে, x আর x যোগ করে 2x, ডান পাশে 60 আর 30 যোগ করে হচ্ছে 90। তাহলে x এর মান 2টা ওই পাশে নিয়ে ভাগ করে দিলে পাবো 45 ডিগ্রি। এটা 15 নম্বর প্রশ্নের উত্তর। 16 নম্বরে বলা হয়েছে A বিন্দুর সাপেক্ষে C বিন্দুর অবনতি কোণ কত। চিত্রটা যদি আবার দেখি একটু, বলা হয়েছে A বিন্দুর সাপেক্ষে C বিন্দুর অবনতি কোণ। তো সে অবনতি কোণটা হবে হচ্ছে এই যে এইখানে এই কোণটার কথা বলা হয়েছে। তো যেহেতু অবনতি কোণ আর উন্নতি কোণ সমান হয়, এই কোণের মানে C বিন্দুতে A বিন্দুর উন্নতি কোণ হচ্ছে এটা। তো তার মানে অবনতি কোণ এটা x - y হবে, কারণ এরা পরস্পর একান্তর কোণ সমান হয়। তো আমাদের x - y এর মানটা বের করতে হবে। x - y এর মান তো আমরা এই যে 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম 30 ডিগ্রি। তো x - y এর মান হচ্ছে 30 ডিগ্রি, বা অবনতি কোণ যেটার মান বের করতে বলা হচ্ছে সেটা 30 ডিগ্রি হয়। আবার আমরা আরেকভাবে করতে পারি, x এর মান ইতিমধ্যে বের করেছি, যে কোনো একটা সমীকরণে x এর মান বসিয়ে দিয়ে আমরা এখান থেকে y এর মান বের করতে পারি 15 ডিগ্রি। এখন x যেহেতু x হচ্ছে 45 ডিগ্রি আর y হলো 15 ডিগ্রি, তাহলে x - y 45 থেকে y 15 মাইনাস করলে পাবো 30 ডিগ্রি, অর্থাৎ এই যে এই অবনতি কোণের মান এটা সমান, অর্থাৎ 30 ডিগ্রি। 17 নম্বর প্রশ্নে আরেকটা চিত্র দেয়া আছে উদ্দীপকে, বৃত্তের চিত্র। এই খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নটা আমার কাছে বেশ
কঠিন মনে হচ্ছে, বেশ কিছু প্রশ্ন খুবই কঠিন। তো যাই হোক, চেষ্টা করি সমাধান করার। বৃত্তের চিত্রটা এই যে এখানে এঁকে নিয়েছি। এখানে প্রশ্নে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ, এটার মান দেয়া আছে 2। তো এটা যদি 2 হয়, এ পাশের ওসি সেটাও 2 হবে, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ একই বৃত্তের। আর বলা হয়েছে যে এ কোণ আর সি কোণ সমান। তো এ কোণ আর সি কোণ যদি সমান হয়, এই যে এটা এ বি সি, এই ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার কারণে এটা সমকোণ 90 ডিগ্রি। তো এটা সমকোণ হলে বাকি দুইটা কোণ যেহেতু সমান, প্রত্যেকে এরা 45 ডিগ্রি করে হবে, কারণ এই দুইটা মিলে তো 90 ডিগ্রি হতে হবে। আবার এই কোণ সমান হলে এই এ বি বাহু আর বিসি বাহু দুইটা সমান হবে, কারণ একটা ত্রিভুজের সমান সমান কোণ সংলগ্ন বাহু দুইটাও পরস্পর সমান হয়। আমাদের 1 নম্বর অপশনে এ বি এর মান বের করতে হবে। এ বি, তো এ বিটাকে যদি আমরা এক্স ধরে নিই, বিসি এটাও এক্স হবে, কারণ এ বি আর বিসি তো পরস্পর সমান। আর এসি হচ্ছে এই 2 4। তারপর পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। যেহেতু এ বি বিসি দুইটাই এক্স এর সমান, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার করলে 16। 2টা ওপাশে নিয়ে ভাগ করে দিলাম 8, আর তাহলে x ইজ ইকুয়াল টু স্কোয়ার ওপাশে নিয়ে রুট করলে 2√2। তো এটা 1 নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে। এ বি এর দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার। এরপর 2 নম্বর অপশনে ওপি এর কথা বলা হয়েছে। ওপি এটা এই যেখানে লম্বের চিহ্ন দেয়া আছে সমকোণের, তার মানে ওপি এটা হচ্ছে এ বি এর উপর লম্ব। কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এ বি এর মান আমরা বের করেছি 2√2। তাহলে এপি হচ্ছে এ বি এর অর্ধেক, 2√2 এর অর্ধেক। এই যে এপি হাফ ইন্টু 2√2, অর্থাৎ 2 কেটে √2। তাহলে ওপি, এই যে ওপি, আবার এই এ ওপি এটা একটা সমকোণী ত্রিভুজ। এও হচ্ছে 2, এপি হলো √2, ওপি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা হিসাব করে বের করব। সূত্র অনুসারে ওপি স্কোয়ারটাকে একবারে ওই পাশে নিয়ে রুট করে দেওয়া হয়েছে। এও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, ভেতরে মান বসিয়ে যদি হিসাব করি তাহলে √2 হয়, যেটা 2 নম্বর অপশনের সাথে মিলে যায়। এরপরে 3 নম্বর অপশনে আছে এ বি বাই ওপি, এসি বাই ও এ, আর হচ্ছে বিসি বাই এপি, এরা পরস্পর সমান। চিত্রটা যদি আবার খেয়াল করি, এখানকার এই যে এওপি ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এ সি বি বা এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজ দুইটা সমকোণী ত্রিভুজ, তারপর এই যে এ কোণটা সমান, তো এটা হচ্ছে যে সদিশকোণী ত্রিভুজ হবে। সদিশকোণী ত্রিভুজ হওয়ার কারণে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো 3 নম্বর অপশনটাও তাহলে সঠিক আছে। 18 নম্বর প্রশ্নে আছে যে tan স্কয়ার 3a ইজ ইকুয়াল টু 1/3 হলে a এর মান কত? tan স্কয়ার 3a ইজ ইকুয়াল টু 1/3, এখানকার স্কয়ারটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে 1/√3 হয়। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তারপর দুই পাশ থেকে যদি tan বাদ দেওয়া হয় তাহলে 3a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি পাওয়া যায়, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 3টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলে 10 ডিগ্রি। এরপরে 19 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেয়া আছে, তারপর 3টা অপশন দেয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদের হিসাব করতে হবে। সমীকরণ দুইটা এখানে লিখে নেওয়া হয়েছে। এখন এই সমীকরণ দুইটার যদি আমরা সহগের অনুপাত হিসাব করি, এখানে x এর সহগ 3/3 হবে, x এর সহগের অনুপাত, অর্থাৎ 1 লিখতে পারি। y এর সহগ এখানে 2, আর এটা তো হচ্ছে -4, 2/-4 কেটে 1/2, সামনে মাইনাস আছে, -1/2 লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত এটাই সমান হচ্ছে না। তো এরকম ক্ষেত্রে সমীকরণ দ্বয় অনির্ভরশীল হয়, সামঞ্জস্য হয়, আর এদের একটাই মাত্র সমাধান থাকে। অর্থাৎ 19 নম্বরে যে 3টা অপশন দেওয়া আছে সবগুলোই সঠিক। 20 নম্বর বলা হয়েছে বর্গের এক বাহু 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গের একটা বাহু যদি a হয় তাহলে সূত্রানুসারে ক্ষেত্রফল a স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। এখন এটার বাহুর দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি করা হয়, a এর সাথে a এর 25% অর্থাৎ 25/100 যদি বাড়ানো হয়, যোগ করা হয়, তো 25/100 মানে হচ্ছে 0.25, তার সাথে a গুণ, আর এখানে 1a যোগ করলে 1.25a হবে। এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 1.25a হয়, ক্ষেত্রফল হবে এটা স্কয়ার করলে 1.5625 a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু? এই ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল a স্কয়ার মাইনাস করলে 0.5625 a স্কয়ার হয়। এখন এই ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা শতকরা যদি হিসাব করতে চাই, আগের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার আর বৃদ্ধির পরিমাণটা উপরে,
শতকরা প্রকাশ করার জন্য এর সাথে 100% গুণ। এই স্কোয়ার উপর থেকে কেটে, উপর নিচ থেকে কেটে 100 এর সাথে গুণ করলে 56.25 আর পার্সেন্ট। তো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, শতকরা হচ্ছে 56.25%। তারপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র জানি আমরা n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। তো 30টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ n এর মান হচ্ছে 30। n এর মান যেখানে যেখানে n আছে সেখানে 30 মান বসিয়ে দেওয়া হলো। এখানে 6 এর সাথে এই বাইরের 30টা কেটে 5 হবে, 30 আর 1 31, 30 দুগুণে 60 আর 1 যোগ করলে 61। তারপর এই সংখ্যাগুলো গুণ করে দিলে 9455 পাওয়া যায়। 22 নম্বরে আছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ তো বর্গাকার, তার মানে এক পৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গের ক্ষেত্রফল। ঘনকের বাহু বা ধার যদি a হয় তো a² হচ্ছে মানে এক পৃষ্ঠের ক্ষেত্রফল, আর সেটার মান প্রশ্নে দেওয়া আছে 25। তো তাহলে a স্কোয়ারটা ওই পাশে নিয়ে রুট করে দিলে 5। ঘনকের এক ধারের দৈর্ঘ্য পেলাম, বের করতে বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সূত্র জানি আমরা √3a ঘনকের কর্ণের, a যেহেতু 5, এটা গুণ করে দিলে 8.66 হয়। 23 নম্বর বলা হয়েছে সুষম পঞ্চভুজের, এখানে 3টা অপশন দেওয়া আছে। সুষম পঞ্চভুজের মোট কোণের পরিমাণ, 5টা শীর্ষ কোণ আছে, প্রত্যেকটা শীর্ষ কোণ নির্ণয় করার সূত্র 180 - 360/n। যেহেতু পঞ্চভুজ বলেছে তো n এর মান হচ্ছে 5, এটা হিসাব করলে পাওয়া যাবে 108 ডিগ্রি একটা শীর্ষ কোণের মান। যেহেতু একই রকম 5টা শীর্ষ কোণ আছে তো 5 দিয়ে গুণ করে দিলে পাবো হচ্ছে 540 ডিগ্রি। তো এটা 1 নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে, 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর বলেছে যে ঘূর্ণন কেন্দ্র মধ্যমাত্রয়ের ছেদবিন্দু। যদি মধ্যমা আঁকা হয় তাহলে মানে ঘূর্ণন কেন্দ্র ও মধ্যমাগুলো যে বিন্দু ছেদ করবে সেটাই ঘূর্ণন কেন্দ্র হবে, এটাও সঠিকই আছে। তারপর 3 নম্বর বলেছে যে ঘূর্ণন প্রতিসমতার কোণ হচ্ছে 72 ডিগ্রি। যেহেতু এটা সুষম পঞ্চভুজ বলেছে, 5টা বাহু আছে, মানে সম্পূর্ণ ঘুরলে সেটা 360 ডিগ্রি হয়। 360 যেহেতু 5টা বাহু সমান সমান 5 দিয়ে ভাগ করলে 72 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতি 72 ডিগ্রি ঘুরলে সেটা ওই একই রকম আকৃতিতেই থাকবে, অর্থাৎ এটার ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে 72 ডিগ্রি। এটাও সঠিক অপশন। পরবর্তীতে 24 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে, সমকোণী ত্রিভুজ PRQ, সেখানে আবার RS একটা রেখা আঁকা আছে, সেটার মান প্রশ্নে দেওয়া আছে 4, আর বলা হয়েছে যে এই PR আর হচ্ছে QR এরা পরস্পর সমান। PS² আর QS² এই দুটার সমষ্টি বের করতে হবে। এখন P কোণ আর Q কোণ এরা প্রত্যেকে 45 ডিগ্রি কোণ করে হবে, যেহেতু এই বাহু আর এই বাহু সমান প্রশ্নে দেয়া আছে, আর এটা হচ্ছে সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি হবে। যেহেতু বাহু দুইটা সমান, এই কোণ দুইটাও সমান হবে। 90 ডিগ্রি দুইটা মিলে 90 ডিগ্রি, এবং দুইটা সমান হতে গেলে প্রত্যেকে 45 ডিগ্রি করে হবে। এখন PRS এই কোণ আর হচ্ছে QRS এই কোণ সমান, এরাও 45 ডিগ্রি করে হবে। এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে এদের সমদ্বিখণ্ডক, যদিও বলা হয়নি এখানে, কিন্তু এটা আসলে সমদ্বিখণ্ডক হবে। তো এটা তাহলে 45 আর এটাও 45, অর্থাৎ এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এটা 45 ডিগ্রি আবার এটাও 45 ডিগ্রি। তো এই দুইটা কোণ যদি সমান হয়, এই বাহু আর এই বাহু সমান হবে, অর্থাৎ এই যে RS 4 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে এই যে QS এটাও 4 হবে। একইভাবে এই যে PRS এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, এখানকার PS আর হচ্ছে RS এই দুইটা বাহু সমান হবে। তো তাহলে PS QS আমরা এগুলো একসাথে লিখেছি, RS এর সমান হবে এবং সেটা হলো 4 সেন্টিমিটার। তো আমাদের বের করতে বলেছে PS² প্লাস QS², যেহেতু প্রত্যেকে 4 করে, তো 4² প্লাস 4² = 32। 25 নম্বর প্রশ্নে উদ্দীপকে আছে যে একটা রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার। রম্বসটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? রম্বসের দুইটা কর্ণ, একটা D1 আর একটা D2, 24 আর 10 সেন্টিমিটার দেয়া আছে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 1/2 × D1 × D2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল।
তো হাফ ইন্টু 24 ইন্টু 10 ক্যালকুলেশন করলে 120 বর্গ সেন্টিমিটার হয়। 26 নম্বর রম্বসটার পরিসীমার কথা বলা হয়েছে। একটা রম্বস এঁকে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মাঝখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে সেগুলো প্রত্যেকটা সমকোণ হবে, আর এই ও বিন্দুতে প্রত্যেকটা কর্ণ সমান দুই ভাগে ভাগ হয়। বড় কর্ণ এসি এটা যদি 24 সেন্টিমিটার হয়, এও এতটুকু হবে 12, আবার বিডি অপর কর্ণ সেটা 10 সেন্টিমিটার, বিও এতটুকু তাহলে হচ্ছে 10-এর অর্ধেক 5। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এবি হচ্ছে তার অতিভুজ। তো পিথাগোরাসের সূত্র অনুসারে এই বাহুটা হচ্ছে 12, এটা 5। পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এবি অতিভুজের মান যদি বের করি তাহলে পাবো হচ্ছে 13। তো রম্বসের একটা বাহু যদি 13 হয়, রম্বসে তো সবগুলো বাহুই সমান, এটাকে 4 দিয়ে গুণ করে দিলেই রম্বসের পরিসীমা অর্থাৎ 4 বাহুর সমষ্টি পাওয়া যাবে। 4 13 52। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ আর কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে এস ও টি হলে ত্রিভুজ কিউ এস টি ইস টু ত্রিভুজ কিউ আর এস সমান সমান কত। তো প্রশ্নের কথা অনুযায়ী একটা চিত্র এঁকে নিয়েছি পি কিউ আর। এই ত্রিভুজের বলা হয়েছে যে পি কিউ এর মধ্যবিন্দু এস আর কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে টি। আমরা যদি এই এস টি যোগ করি, এদিকে এস আরও যোগ করা হয়েছে, আমাদের এই ত্রিভুজ কিউ এস টি আর ত্রিভুজ কিউ আর টি এই দুইটা ত্রিভুজের অনুপাত বের করতে বলা হয়েছে। কিউ এস টি ত্রিভুজ কিউ এস টি ত্রিভুজের কথা যদি বিবেচনা করি, এটাকে ভূমি ধরলে এটাকে উচ্চতা বিবেচনা করতে পারি। আবার কিউ এস আর ত্রিভুজের ক্ষেত্রেও এই কিউ আর হচ্ছে ভূমি, এস টি হচ্ছে উচ্চতা। তো তাহলে ওপরে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কিউটি এস টি, আর নিচের কিউ আর টি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে কিউ আর, উচ্চতা হলো এস টি। ওপর নিচ থেকে এস টি কাটা, হাফ কাটা, কিউটি বাই কিউ আর। কিউ আর এটাকে আমরা 2 কিউটি লিখতে পারি, যেহেতু টি বিন্দু হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তো এখানে যদি 2 কিউটি লিখে দেই, ওপর নিচ থেকে কিউটি কেটে দিলে ওপরে একটা 1 থাকবে আর নিচে হলো 2, অর্থাৎ 1:2। 28 নম্বর উদ্দীপকে হচ্ছে একটা সারণী দেয়া আছে, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয়। আমি সারণীটাকে একটু মডিফাই করে নিয়েছি। গণসংখ্যা তো প্রশ্নে দেয়াই আছে, আমরা ক্রমজয়িত গণসংখ্যা বের করলাম। ক্রমজয়িত গণসংখ্যা প্রথম শ্রেণীতে গণসংখ্যা যা আছে সেটাই, তারপর শ্রেণীতে এই যে 3 আর 16 যোগ করে 19, তার সাথে আবার পরে এই যে 20 যোগ করলে হবে 39, তার সাথে 25 যোগ করে হচ্ছে 64। তো এখানে ক্রমজয়িত গণসংখ্যার শেষ সংখ্যাটা 64, তার মানে মোট গণসংখ্যাও 64 অর্থাৎ n এর মান। তো n/2 64/2 অর্থাৎ 32। 32 নম্বর পদটা হবে মধ্যক। এখানে 19-এর পর থেকে 39 নম্বর পর্যন্ত, অর্থাৎ এই যে এটা হচ্ছে 32 নম্বর পদটা এই শ্রেণীতে আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, 3 নম্বর শ্রেণীটা। তো প্রশ্নে দেখি 3 নম্বর শ্রেণীতে আছে হলো 31 থেকে 40 শ্রেণী ব্যবধান। তো মধ্যক শ্রেণী এটাই 31 থেকে 40। বলা হয়েছে প্রশ্নে যে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত। 31 থেকে 40 এটা যদি মধ্যক শ্রেণী হয়, উচ্চ সীমা হচ্ছে এই যে এটা 40। 29 নম্বরে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রচুরকের সূত্র জানি আমরা L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। সবচেয়ে বেশি গণসংখ্যা আছে যেখানে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী 25। এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে 41 থেকে 50 প্রশ্নে যদি খেয়াল করো, এটা এই শ্রেণীটা হচ্ছে 41 থেকে 50। তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা তাহলে 41, অর্থাৎ L এর মান 41। F1 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর পার্থক্য 25 থেকে 20 বাদ দিলে 5 হবে। আর F2 হচ্ছে প্রচুরক আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, কিন্তু পরের তো আর শ্রেণী নাই, সেই ক্ষেত্রে পরের শ্রেণীর গণসংখ্যা 0 ধরে নিতে হবে। আর 25 আর 0 এর পার্থক্য হচ্ছে 25ই। তো এখানে F1 F2 এর মান সূত্রে বসানো হলো। H হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা এখানে 10 আছে, 31 থেকে 40 অথবা 41 থেকে 50 10 করে ব্যবধান। তো H এর মান সেটা। এরপর এটা যদি হিসাব করা হয় তাহলে 42.6666 এরকম 6 অসংখ্য 6 আসতেই থাকবে, আমরা 6 7 লিখে দিতে পারি। তারপর 30 নম্বর প্রশ্নে আছে যে u3 -3, x3 15 এবং h 4 হলে অনুমিত গড় a কত। তো এটা খুবই অপ্রচলিত একটা প্রশ্ন, সূত্র ব্যবহার করতে হবে। আমরা যে ধাপ বিচ্যুতি বের করি সূত্র ব্যবহার না করি সরাসরি
মানে কোনো রকম হিসাব কিতাব ছাড়াই লিখে দেই, কিন্তু আসলে ধাপ বিচ্যুতি বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ইউআই মানে ধাপ বিচ্যুতি। এখানে U3 লেখা হয়েছে, প্রশ্নে U3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ধাপ বিচ্যুতি এটা দিয়ে বোঝানো হয়েছে। এমনি সূত্র আকারে লিখলে UI লিখি আমরা, এখানে xi হয় সেই ক্ষেত্রে মাইনাস a মানে হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়, যেটার মান এখানে বের করতে বলা হয়েছে। h হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এই সূত্রে U3 এর মান প্রশ্নে দেয়া আছে -3, x3 অর্থাৎ যে শ্রেণীর কথা বলা হচ্ছে সেই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 15 আর h শ্রেণী ব্যবধান 4। এই সমস্ত মান যদি এখানে বসিয়ে দেওয়া হয়, আর গুণন করলে 3 4 12 -12 এক পাশে। তারপর আমরা এখান থেকে a এর মান বের করব, -aটাকে এই পাশে আনলে +a হবে, আর -12 ওই পাশে গিয়ে 15 এর সাথে যোগ হয়ে পাবো 27, অর্থাৎ a বা অনুমিত গড় হচ্ছে 27। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।